কাহিনী বর্ণনায় তিনি নিজস্ব একটি ভাষারীতি মেনে চলেন। পাঠকের স্বাভাবিক অনুভূতিকে আলোড়ন তুলে বিমুগ্ধ করার অসাধারণ ক্ষমতা রয়েছে ইমদাদুল হক মিলনের লেখনীতে। ৭ই মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ শুনতে আমরা কয়েক বন্ধু গ্যান্ডারিয়া থেকে হেঁটে হেঁটে এই জায়গাটায় আসছিলাম, এবং এই জায়গাটির সঙ্গে এখানে পাকিস্তানিদেরকে সারেন্ডার করানো হয়েছিল। সব কিছু মিলিয়ে এটা এই জায়গাটা এলে প্রত্যেক বাঙালির অনুভূতিটা বদলে যায়। সহজ সরল ঘটনা, আকর্ষণীয় কাহিনী, চরিত্রচিত্রণে মনোরম ভাষা ও প্রকাশভঙ্গি বৈশিষ্ট্যের জন্য তার উপন্যাসের জনপ্রিয়তা ঈর্ষণীয়। আমি বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষটি, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ, এ দুটোকে একাকার করে দেখি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। সমকালীন ঘটনা নিয়ে নূরজাহান তার উল্লেখযোগ্য উপন্যাস দুঃখ কষ্ট, ও রাধা ও কৃষ্ণ, অভিমান পর্ব, ভূমিপুত্র, উপনায়ক, চৈতালি জোছনায় একা একটি মেয়ে, নদী উপাখ্যান, রূপনগর। নূরজাহান তার উল্লেখযোগ্য উপন্যাস। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ দেশ বিদেশের বহু পুরস্কার। আমাদের আজকের শিল্পবাড়ির অতিথি ইমদাদুল হক মিলন। যদি দর্শক, আপনাদের স্বাগত জানাই শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠান নিয়মিত পরিবেশিত হয় দর্জিবাড়ির সৌজন্যে। আজ শিল্পবাড়িতে আছেন বাংলা কথা সাহিত্যের এক অসামান্য মানুষ ইমদাদুল হক মিলন। মিলন ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে শাহজাহান আহমেদ বিকাশ, ইনি অধ্যাপক, ইউডা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আপনি এবং আমি যখন কথা বলবো এই অবসরে সে আপনার ছবি আঁকবেন। বাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ছবিটি আপনি আঁকবেন। আমি অত্যন্ত আনন্দিত। মিলন ভাই, ডিসেম্বর মাস, মহান স্বাধীনতার মাস, মুক্তিযুদ্ধের মাস। প্রথমে মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করতে চাই আপনার সঙ্গে কথোপকথন। ৭১ সালে আপনার বয়স কত ছিল? কোথায় ছিলেন আপনি? আমি তখন গ্যান্ডারিয়াতে থাকি, পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে আমরা থাকতাম। আমার 16 বছর বয়স। আমি ক্লাস 10-এ পড়ি, অর্থাৎ এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট আমরা। তো সেই পরীক্ষাটি তো দেওয়া হলো না। তারপরে ঢাকা মানে গ্যান্ডারিয়া এবং বিক্রমপুর মিলিয়ে থাকা হয়েছে, কারণ বিক্রমপুরে আমার গ্রামের বাড়ি। মেদিনী মণ্ডল। মেদিনী মণ্ডলটা হচ্ছে ওই গ্রামটিতে আমি বড় হয়েছি, ওটা আমার নানা বাড়ি। হ্যাঁ, কিন্তু আমাদের মূল গ্রাম যেটা, মানে অর্থাৎ আমার পৈতৃক গ্রাম যেটা, ওই গ্রামটির নাম একটু বিচিত্র ধরনের। নামটি হচ্ছে পয়সা। কিন্তু এটা দুটোই লৌহজং থানার মধ্যে। আর মেদিনী মণ্ডল গ্রামটা হচ্ছে এখন যেখান থেকে পদ্মা সেতু শুরু হয়েছে, মাওয়ার ঠিক আগের গ্রামটি। ওখানে আমি আমার নানির কাছে 12 বছর বয়স পর্যন্ত থেকেছি। নানির নেওটা ছিলেন আপনি? নানির নেওটা মানে কি, নানি আমাকে, মানে আমি একদম নির্দ্বিধায় এটা বলতে পারি, আমি আমার নানিকেই মা হিসেবে জেনেছি অনেকটা বয়স পর্যন্ত। তার কারণটা হচ্ছে আমরা অনেকগুলো ভাই বোন, 10টা ভাই বোন ছিলাম আমরা। ঢাকাতে জিন্দাবাহারে আমাদের একটা বাসা ছিল। তো এতগুলো সন্তান আমার মা একা সামলাতে পারতেন না। তার ফলে আমাকে আমার নানির কাছে রেখে দিয়েছিলেন গ্রামে। সেই বাড়িটাতে খুব বড় বড় টিনের ঘর, বিক্রমপুরের ঐতিহ্য অনুযায়ী সেরকম একটি ঘরে আমি সারাদিন থাকি আমার নানির সঙ্গে। জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখি, বাড়ির উঠোন ভেসে যাচ্ছে পানিতে। এবং তখনকার বর্ষাকালগুলো প্রত্যেক বছরই প্রায় বন্যার মতো। আমাদের বাড়ির উঠোন, আমি এমনকি আমাদের ঘরে পানি ঢুকে যেত। তো সেই অবস্থাতে আমার নানি, আমার সময়টা কাটাবার জন্য আমার নানি আমাকে রূপকথার গল্প পড়ে শোনাতেন, ঠাকুরমার ঝুলি পড়ে শোনাতেন, এরকম নানান রকমের গল্প পড়ে শোনাতেন। সেই সময়কার বাংলা পড়া একজন মানুষ, স্কুল কলেজে পড়েন। ওনার নাম কি? আম্বিয়া খাতুন। আমার নূরজাহান 3য় পর্ব বইটি তাকে উৎসর্গ করা, কারণ আমার জীবনে দেখা শ্রেষ্ঠতম নারী। আমি তাকে মহিয়সী বলতে চাই। নিশ্চয়ই। মানুষের জন্য মানে এতটা ভালোবাসা থাকতে পারে, এতটা আগলে একটি শিশুকে তিনি একজন মানুষ রাখতে পারেন। আমার নানির কথা ভাবলে আমার সেটা, মানে আমি আর কারো মানে এরকম আর তুলনা খুঁজে পাই না, যে কিভাবে একটা শিশুকে তিনি বড় করে তুলেছিলেন এবং সেই শিশুটির মনোজগৎটা তৈরি করে দিয়েছিলেন, কল্পনার জগৎটা তৈরি করে দিয়েছিলেন। পাকিস্তানিদের আগ্রাসন, তাদের নিপীড়ন, নির্যাতন, খুন, এগুলো কি কোনো প্রত্যক্ষ
করতে পেরেছেন? প্রত্যক্ষ করা মানে কি, আমি বিক্রমপুরে যে অঞ্চলটায় থেকেছি সেখানে সরাসরি পাকিস্তানিরা সেভাবে যায়নি। দু একজন রাজাকার ছিল বা গ্রামের চেয়ারম্যান ইত্যাদি, এই ব্যাপারগুলো দেখেছি। কিন্তু মুক্তিযোদ্ধা দেখেছি অনেক, মুক্তিযোদ্ধাদের আনাগোনা, তারা তৈরি হচ্ছে। আমাদের গোয়ালিমান্দ্রা বলে একটা জায়গা আছে, সেখানে একটা খুব বড় যুদ্ধ হয়েছিল আপনি গল্পের মধ্যে বর্ষাকালে। অসংখ্যবার এটা ব্যবহার করেছেন। আমার গল্পের মধ্যে এই জায়গাটির কথা আছে। তো এই জিনিসগুলো প্রত্যক্ষ করেছি। আর গ্যান্ডারিয়াতে যে সময় থাকতাম, গ্যান্ডারিয়া এলাকাতে এপ্রিল মাসের 4 তারিখে পাকিস্তানিরা এলো এবং গ্যান্ডারিয়াতে দীননাথ সেন রোডে হচ্ছে সাধনা ঔষধালয়ের মূল ফ্যাক্টরি এটা, সেটার মালিক যোগেশ চন্দ্র ঘোষ, যিনি একজন বিখ্যাত আয়ুর্বেদীয় শাস্ত্রের মানুষ এবং একসময় জগন্নাথ কলেজের প্রিন্সিপাল ছিলেন, সেই ভদ্রলোককে তারা হত্যা করে। এটা আমি দেখেছিলাম। এবং আরেকটা জিনিস আমার মনে আছে যে ঢাকা 25শে মার্চের রাতটা আমার খুব মনে আছে। গ্যান্ডারিয়ার একটা বাড়িতে আমরা থাকি, সারা ঢাকা শহরে শুধু শব্দ, শুধু গুলির শব্দ, শুধু কামানের গোলার শব্দ, ট্রেসার হাওয়ায় উড়ে যাচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছি আমরা ছাদে দাঁড়িয়ে। এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আপনার এই মুক্তিযুদ্ধের গল্পে বা উপন্যাসে এই বিষয়গুলি নানাভাবে এসেছে। বিশেষ করে আপনি মুক্তিযুদ্ধ পরবর্তীকালে রাজাকার এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে যে কনফ্লিক্ট, সেটা খুব নানাভাবে তুলে এনেছেন। কিছু জিনিস এনেছেন খুব তাৎপর্যপূর্ণভাবে পজিটিভ জায়গাটা থেকে, যেমন ধরেন রতন রিক্সাওয়ালা, রতন মৃধার বাংলাদেশ, রতন মৃধার বাংলাদেশ। যখন সে নায়ক জানতে পারে যে এই রতন মৃধা যে রিক্সায় আমি উঠেছি, এই রিক্সাওয়ালা একজন মুক্তিযোদ্ধা, তখন কিন্তু সে দ্বিধা করে যে আমি মুক্তিযোদ্ধা একজন রতনের রিক্সায় আমি উঠবো কিনা। এটা খুব পজিটিভ সাইন। আরও খুব বিস্ময়কর, রতন মৃধা যখন বলে আমি রিক্সাওয়ালা, তাতে কি, আমি তো স্বাধীন বাংলাদেশের নাগরিক। অসাধারণ। এভাবে কি আমাদের তোমাকে একটা জিনিস আমি এখানে একটু ব্যাখ্যা করি। আমার যে মুক্তিযুদ্ধের লেখাগুলো, সেখানে দেখবে প্রায় নায়কের নাম রতন। এই রতনটা কেন? এই রতনটা কিন্তু একটু সিম্বলিক অর্থে আমি ব্যবহার করি। আমি মনে করি যে আমাদের দেশে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, এর আগে আরেকটা জিনিস ব্যাখ্যা করা দরকার। আমি মনে করি যে বাংলাদেশে 1971 সালে মুক্তিযোদ্ধাদেরকে যে মানুষটি একবেলা ভাত খাইয়েছে, যে মানুষটি এক গ্লাস পানি খাইয়েছে, যে মানুষটি একটুখানি মুড়ি খাইয়েছে, আমি তাকে পর্যন্ত মুক্তিযোদ্ধা বলি। অবশ্যই। অর্থাৎ এটা ছিল একটি গণযুদ্ধ এবং সর্বস্তরের মানুষ এই যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছিল। কিন্তু রতন কেন আমার ক্যারেক্টারগুলোর নাম? আমি মনে করি যারা যুদ্ধটা করেছেন তারা এই ভূমির, এই মাটির রত্ন, সুতরাং রতন নামটা আমি সেই কারণে ব্যবহার করি। অসাধারণ। তা এই যে ক্যারেক্টারটা, ও যে বলছে, রতন মুক্তিযোদ্ধা বলছে যে আমি তো মুক্তিযোদ্ধা, কিন্তু আমি রিক্সা চালাই, আমার গৌরব স্বাধীন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে রিক্সা চালাই। আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধারা তো এই চিন্তাটুকু করছেন না। আপনার কি মনে হয়? না, করছেন না তুমি কিন্তু বলতে পারো না, ঢালাওভাবে তুমি বলতে পারবে না যে করছেন না। অনেক রতনের মতো কিন্তু অনেক মানুষ আছেন যারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটি পর্যন্ত আনতে জাননি, যারা ভেবেছেন যে দেশের জন্য যুদ্ধ করা আমার দায়িত্ব। একজন মানুষের দুটো ঋণ থাকে, একটা ঋণ থাকে তার মায়ের কাছে, তার জন্মের ঋণ, আর একটা ঋণ থাকে তার মাটির কাছে, তার দেশের কাছে, যে দেশটিতে সে জন্মেছে। এবং এই ঋণ শোধ করার জন্য আমরা কিন্তু প্রত্যেকে মুক্তিযুদ্ধে গিয়েছি, প্রত্যেকে কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত হয়েছি, ওই রাজাকার বা ওই স্বাধীনতা বিরোধী কিছু মানুষ ছাড়া। সেই সময়কার প্রত্যেকটা মানুষ মুক্তিযোদ্ধা। সুতরাং একজন মানুষ যখন তার স্বাধীন ভূমিতে তার মতো করে বিচরণ করবেন, তার জীবনধারা পরিচালনা করবেন, তার কিন্তু এই চিন্তা নাও হতে পারে যে তার একটা সার্টিফিকেট দরকার বা তাকে কোথাও গিয়ে বলতে হবে আমি একজন মুক্তিযোদ্ধা। এটি সবার ক্ষেত্রে নাও হতে পারে। এই কারণে যে আমার মাতৃভূমি বিপদে পড়েছে, এটা দায়িত্ব রক্ষা করার দায়িত্ব আমার। মাকে রক্ষা করার দায়িত্ব যেমন সন্তানের, হ্যাঁ, দেশ আরেক মা, দেশ মাতৃকা, তাকে রক্ষা করার দায়িত্ব প্রতিটি সন্তানের। আপনার আরেকটি গল্প আছে, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। না, ওই লেখাটার নাম ছিল একটি মুখের হাসির জন্য। এটা আমি ওই গানটা থেকে নিয়েছিলাম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি। যে মেয়েটি, বাচ্চা মেয়েটি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, মুক্তিযোদ্ধার মেয়ে, নাসির ওর বাবার নাম, মারা গেছে, কিন্তু ওর টিউমার হয়েছিল। ইউসুফ মির্জা এক মুক্তিযোদ্ধা, অনেক দিন পর তিনি এসছেন এবং যখন তিনি শুনলেন যে তার সহযোদ্ধা নাসিরের মেয়ের এই অসুস্থতা এবং পুরো বাড়িটা বিষণ্ণ হয়ে পড়েছে, তার মা বিধ্বস্ত, খুব কোনো রকম করুণ জীবনযাপন করে এবং তিনি পরের দিন আবার ফিরে এসেছেন ওকে নিয়ে যাওয়ার জন্য। আমি যখন গল্পটি পড়ি আমি এই হয়ে পড়ি যে এইরকম মানবিক বোধ, এবং এই মানবিক বোধটা প্রত্যেক মুক্তিযোদ্ধার মধ্যেই তো তৈরি হয়ে আছে। প্রত্যেক মুক্তিযোদ্ধার মধ্যেই তো এটা থাকা উচিত যে একজন সহযোদ্ধা যে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে মারা গেছে, কিন্তু যে এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, তার
কিশোরী মেয়েটি একটি টিউমারে আক্রান্ত হয়েছে, তাকে যখন এই জায়গাটি থেকে মুক্ত করে আনা, সেটিও তো একটি মুক্তিযুদ্ধের অংশ। অবশ্যই মুক্তিযুদ্ধ। এবং সেই কারণেই আমি ওই গানের লাইনটি ব্যবহার করেছিলাম, এবং ইউসুফ মির্জা ফিরে আসে যে আমি তোমাকে নিয়ে আরেকটা যুদ্ধ করতে চাই, এবং আগের যুদ্ধে আমরা জয়ী হয়েছি, এই যুদ্ধেও আমরা জয়ী হব। হব। এবং একই জায়গায় যে আপনার 3.5 হাত ভূমি, মতি মাস্টার, যখন তিনি বলেন যে এই মাটিতে আমি শুয়ে আছি, এখন যখন ক্যান্সারে আমি খুব আক্রান্ত, কিন্তু এই মাটিতে যখন তোমার ভাবি বসায়, আমাকে উঠোনে এনে বসিয়ে বসে দেয়, আমার কোনো ব্যথা বেদনা থাকে না, আমার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে, এটা আমার মনে হয় না। আপ্লুত হয়ে পড়ি। আমি আসলে দেশাত্মবোধের জায়গাটিকে এরকমই মনে করি, যে আমি যে মাটিতে বসেছি, যে মাটি দিয়ে হেঁটে যাচ্ছি, এর চেয়ে বড় প্রাপ্তি আমার কি আছে? আমি আমার স্বাধীন ভূখণ্ডের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, আমার প্রত্যেকটা পা পড়ছে আমার স্বাধীন ভূমিতে। এই ভূমিটিকে মুক্ত করার জন্য আমরা যুদ্ধ করেছি, এর চেয়ে বড় অর্জন বাঙালি জাতির আর কিছু হতে পারে না। 1971 যে গল্পটি, দিনু, একটা কিশোর ছেলে, কোথায় জন্মে জানে না, হিন্দুর ওকে ভালোবাসে, মুসলমানরাও ভালোবাসে, কিন্তু পাকিস্তানের ওকে ভালোবাসতে পারেনি। তা তো বারবার কথা না। পাকিস্তানিদেরকে আমি কি বলবো বলো? পাকিস্তানিরা কেন এদেশের মানুষকে ভালোবাসবে? কেন তাদের কোনো ফিলিং তৈরি হবে এদেশের মানুষের জন্য? তাহলে তো, যদি সেই ফিলিংটা তাহলে তো তারা মানুষ হতো, তাহলে তো তারা 30 লক্ষ মানুষকে হত্যা করতো না, তারা আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি ঘটাতো না। এগুলোকে তো আমার মানুষ মনে হয় না, এগুলো আমার জন্তু বিশেষ মনে হয়। আমার কাছে হায়না ছাড়া আর কিছুই মনে হয় না এদেরকে। মুক্তিযুদ্ধের আপনার একটি উপন্যাস আছে, অধিবাস। এই অধিবাসে যে এটাকে তুমি ঠিক মুক্তিযুদ্ধের উপন্যাস বলতে পারো না। এই উপন্যাসটির পটভূমি ছিল দেশভাগের পরের, 47-এর পরের সময়টা, ধরো 47 থেকে 71-এর মাঝখানকার সময়টা। এটা ছিল দেশভাগের পরে যে হিন্দু মুসলমান একটা বিভেদ তৈরি হয় এই উপমহাদেশ বা এই বাংলায়, সেই বিভেদটি নিয়ে লেখা। আমার ওই উপন্যাসটির বক্তব্য ছিল যে দেশে এখন আর মানুষ নেই, হয় মুসলমান হয়ে গেছে, নয় হিন্দু হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি মানুষের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানবিকতা। হ্যাঁ, মানে মানুষ সবার উপরে, মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষের কল্যাণের জন্য ধর্ম তৈরি হয়েছে। আমি অন্ধভাবে আমার ধর্মকে বিশ্বাস করব না, কিন্তু আমি যুক্ত দিয়ে আমার ধর্মকে বিশ্বাস করব। ইসলাম অত্যন্ত পবিত্র ধর্ম, অত্যন্ত বড় ধর্ম, অত্যন্ত আধুনিক ধর্ম। আমি মনে প্রাণে একজন মুসলমান, কিন্তু অন্য ধর্মের মানুষের প্রতিও আমার একটি মমত্ব বোধ থাকবে, যেহেতু সেও মানুষ, তার সঙ্গে আমার বিরোধ থাকবার কোনো কারণ নেই। পরাধীনতা, যে টাকা একটা খুব মানুষকে অপরিচিত করে তোলে, সন্তানকেও, এমনকি মাতৃত্বকেও। যেখানে আছে যে মা টাকার কথাই বলে চিঠিতে লালনকে, কিন্তু লালন ওইখানে কেমন আছে এইটা কিন্তু জানতেও চায় না, বাস্তবতা। আবার একই জায়গায় লালন দেয়ালে মাথা টুকে চিৎকার করে বলতে চায় যে আমাকে মুক্তি দাও, আমি কোনো রাজনীতিতে বিশ্বাস করি না। কারণ এই ছেলেটি জার্মানিতে গিয়েছিল তার আর্থিক অবস্থাটা বদলাবার জন্য, তার আসলে কোনো রাজনৈতিক বিশ্বাস নেই। কিন্তু জার্মানির নিয়মটা তখন এমন ছিল যে যেই যাক তাকে সেখানে একটা রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা করতে হবে, একটা চিঠি দিতে হবে সরকারকে যে আমি আমার দেশে থাকতে পারছি না, আমার নানান রকমের রাজনৈতিক অসুবিধা হচ্ছে, আমার জীবন বাঁচাবার জন্য তোমার দেশে আছে। এটা একটা মিথ্যে অজুহাত দিয়ে সেখানে আশ্রয় নেওয়ার ঘটনা। এটা কিন্তু আমি বলছি 79-80 সালের কথা। এখনও পৃথিবীর অনেক দেশে অনেকে গিয়ে এইভাবে আশ্রয় প্রার্থনা করে। যাই হোক, সেটা ঘটনা নয়, ঘটনাটি হচ্ছে ওইভাবে একটি যুবক গিয়েছে, কিন্তু সে তো গিয়েছে রোজগারের জন্য, তার জীবনটা বদলাবার জন্য। তো সেখানে যখন সে দেখছে যে চারদিকে সেই ওখানকার নিয়ম শৃঙ্খলা, ওখানকার পরিশ্রম, ওখানকার মানে প্রত্যেকটা পা ফেলবার সময় তার মনে হচ্ছে আমি অন্য এক ভূমিতে পা ফেলছি, এই যে অবস্থাটা, এই যে পরাধীন জীবন, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য সে মাথাটা ঠুকছিল। মিলন ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনার প্রথম লেখা, আমি যতদূর জানি বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গে ছাপা হয়েছিল। প্রথম বড়দের জন্য যে গল্পটি লেখা হয়েছিল সেটা পশ্চিমবঙ্গের অমৃত পত্রিকায় ছাপা হয়েছিল। সেই ঘটনাটা যদি একটু বলতেন। আসলে হয়েছে কি, আমি প্রথমে যখন লিখব ভাবলাম, প্রথম গল্পটি পূর্বদেশ পত্রিকার ছোটদের পাতায় ছাপা হলো, চাঁদের হাট নামে একটি পাতায়, বন্ধু নামে একটা গল্প, সেটা বাচ্চাদের গল্প। এরপরে আমি একটি বড়দের গল্প লিখলাম, নাম হচ্ছে শঙ্খিনী। সেই গল্পটি ছিল একটা কিশোর ছেলে, তার এক কিশোরী ফুপু, দূর সম্পর্কীয় ফুপুর প্রতি তার একটি আসক্তি জন্মেছে, ভালো লাগা জন্মেছে। এটা ঠিক প্রেম বলা যায় না, ওই বয়সে সেটাকে ঠিক প্রেম বলা যাবে না। দুজনের প্রতি দুজনের একটা মমত্ববোধ বা একটা আগ্রহ তৈরি হয়েছে, ভালো লাগা তৈরি হয়েছে। তো এই গল্পটি যখন লেখা হলো,
তখন বাংলাদেশের যে কাগজে দেই তারাই সেটা ফেরত দেয় আমাকে এবং আমাকে গালাগাল করে যে তুমি এচড়ে পাকা একটা ছেলে, এটুকু বয়সে একটা ছেলে, তুমি এরকম একটা সম্পর্কের গল্প লিখেছ। কেউ লেখাটি ছাপলো না এবং কতগুলো জায়গায় খুব অপমানিতও হলাম। লেখকদের তো তুমি নিজে লেখো, তুমি বুঝবে যে লেখকদের খুব সামান্যতে অনেক অহংকার বোধ জন্মায়, অনেক ধরনের বেদনা জন্মায় এবং খুব অপমানিত বোধ করে অনেক সামান্য কারণে। জি। তা আমি ভাবলাম যে আচ্ছা এই গল্পটা কলকাতায় পাঠিয়ে দিই না। কলকাতার তখন অমৃত বলে একটা পত্রিকা বেরোতো যুগান্তর গ্রুপ থেকে, আনন্দবাজার গ্রুপের যেমন দেশ পত্রিকা, ওদের ছিল অমৃত, ওটা সাপ্তাহিক কাগজ ছিল একটা। তো সেখানে পাঠালাম, এই গল্পটা পরের সপ্তাহে ছাপা হয়ে গেল, আমি ঢাকে পাঠিয়ে দিয়েছিলাম। তো এরপরে ওখানে আমি আরও অনেকগুলো গল্প লিখেছি, জোয়ারির দিন বলে একটা গল্প লিখেছি, আর অনেক গল্প আমি সেখানে লিখেছি। তো এই যে এই দেশে গল্পটি ছাপা হলো না, পশ্চিমবঙ্গে ছাপা হলো, তার ফলে আমার অহংকার বোধটা আরেকটু বেড়ে গেল এই কারণে যে আমার মনে হলো যে আমাদের তখনকার যারা সম্পাদক তারা কি গল্পটা বোঝেননি, বা তারা কি তারা কি না পড়ে গল্পটা ফেরত দিলেন, এই আর কি। তারপরে আপনি গল্প দুই একজন সম্পাদকের কাছে পত্রিকাটা নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, নিয়ে গিয়ে তাদের দেখিয়েছে যে দেখেন আপনারা গল্পটি ছাপেননি বা আমাকে এচড়ে পাকা টাকা বলেছেন, এটা তো কলকাতায় ছাপা হয়েছে, তার মানে আমার লেখাটা লেখা হয়েছে। আচ্ছা, আপনার প্রথম বই কবে বের হয়? প্রথম বইটা বেরোলো 77 সালে, সেটা একটা প্রেমের গল্পের বই। ওটার নাম ছিল ভালোবাসার গল্প। কিন্তু তার পরের বইটি, এটিকে আমি আমার মানে এটা প্রকৃত অর্থে এই বইটির প্রতি আমার একটা দুর্বলতাও আছে। বইটার নাম নিরণ্যের কাল। সেই ভালোবাসার গল্পগুলো ছিল ধরো শহর ভিত্তিক এক ধরনের চটুল প্রেমের গল্প। আদৌ সেগুলো কতটা গল্প বা কি হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু বইটা বিক্রি হয়েছিল না। কিন্তু নিরণ্যের কাল বইটির প্রতি আমার মমত্ব বোধ আছে এই জন্য যে আমি একেবারে বিক্রমপুরের মাটির গল্পগুলো লেখার চেষ্টা করেছি। আমার চোখে দেখা চরিত্রগুলোর অভাব, বেদনা, নিরণ্য অবস্থায় থাকা মানুষ, তাদের দারিদ্র্য, এই অবস্থাটা আমি লেখার চেষ্টা করেছিলাম। মিলন ভাই, আপনার একটি গল্প চৈতালি জ্যোৎস্না একা একটি মেয়ে, এই মেয়েটার ক্যারেক্টারের নাম হচ্ছে বকুল। ওর একটা কান কেটে ফেলে ওর স্বামী, ওর জ্যোৎস্না রাতে কাঁদে। মানে এটা বাংলাদেশের, হয়তো সারা পৃথিবীতে এরকম অনেক দুঃখজনক বেদনাদায়ক ঘটনা ঘটে। এই গল্পটার পটভূমিটা আপনি কিভাবে আবিষ্কার করলেন মিলন ভাই? বকুল, তুমি পৃথিবীর অন্যান্য দেশের কথা বললে, অন্য দেশে কতটা এরকম অমানবিক কাণ্ড ঘটে আমি ঠিক জানি না, আমি জানতে চাইও না। হয়তো ঘটে, হয়তো আফ্রিকার দেশগুলোতে ঘটতে পারে বা এরকম বর্বর কোনো দেশে হয়তো ঘটতে পারে। তো বাংলাদেশে একটা সময়ে আমরা নারী নির্যাতনের এমন একটা বিচিত্র চেহারা দেখতে পেলাম। অ্যাসিডে মানুষের মেয়েগুলোর মুখ ঝলসে দেওয়া হচ্ছে, স্বামী শাশুড়ি শ্বশুররা টর্চার করে যৌতুকের জন্য বাড়ির বউটিকে মেরে ফেলছে, এরকম অনেক ঘটনা। এই বকুল চরিত্রটি ছিল ওরকম একটি ঘটনা, যে মেয়েটিকে তার মা বাবা যৌতুক দিতে পারেনি বলে তার স্বামী তার বউটির, মানে এই বকুলের একটি কান কেটে দিয়েছে। সেই লজ্জায় মেয়েটি তার মাথার এই অংশটা ঢেকে রাখে যাতে তার কানটা কেউ না দেখতে পায়, এবং সে রাতের বেলা, গভীর রাতে যখন মানুষ হবে, সে অন্য একটি বাড়িতে সে আশ্রয় নিয়েছে কাজের মেয়ে হিসেবে। যখন গভীর রাত হয় তখন মেয়েটি ঘুমায় না, তার জীবনের যে দুর্ঘটনাটি ঘটে গেছে বা যে স্বপ্ন নিয়ে সে শ্বশুর বাড়িতে স্বামীর ঘর করতে গিয়েছিল, সেই স্বপ্নটি ভেঙে গেছে, এই দুঃখে মেয়েটি কাঁদে এবং তার ওই অংশটি সে চেপে রাখে, কানটি যেন কেউ না দেখতে পায়। এই যে মেয়েটির কানটি কেটে নেওয়া, এর মধ্য দিয়ে আমি বাংলাদেশের নারী নির্যাতনের একটি ছবি আঁকার চেষ্টা করেছিলাম। এবং নিশ্চয়ই আমি বলবো, আমি আমার একজন পাঠক হিসেবে বলবো, গল্পকার হিসেবে নয়, যে ব্যাপারে আপনি শতভাগ সফল হয়েছেন। এবং যে জ্যোৎস্নার বর্ণনা আপনি দিয়েছেন, এবং আপনি যে তার কান কাটার যে দেখার যে দৃশ্যটা দিয়েছেন, এবং ওই বাড়ির ছেলেটা যে বর্ণনাটা করে, সব কিছু মিলিয়ে বর্ণাঢ্য। আপনার এরকম আরেকটি গল্প আছে, আপনার অসংখ্য গল্প আছে এদেশের নারী নির্যাতনের ব্যাপার নিয়ে বা নারীদের অধিকার নিয়ে এবং নারীদের সামগ্রিক যে নিপীড়নের যে পরিপ্রেক্ষিত, সেখানে আরেকটি গল্প আছে, আপনার মেয়েটি পিতৃ পরিচয় চেয়েছিল। এই গল্পটির পটভূমিটা আমি কোনো গল্পই, এই যে গল্পগুলোর কথা তুমি বললে, আমি না দেখে বানিয়ে কোনো গল্প কখনো লিখিনি সেভাবে। এই ক্যারেক্টারগুলো আমি দেখেছি, বিভিন্ন গ্রামে আমি ঘুরে বেরিয়েছি বা এখনও ঘুরে বেড়াই, আমি এই চরিত্রগুলো দেখেছি। একটি মেয়েকে দেখেছিলাম, আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছি, সেই বাড়ি, গল্পটি যেভাবে লেখা হয়েছে, মেয়েটি এসে বসে আছে। তার কারণটা হচ্ছে ওর মা যখন অন্য একটি বাড়িতে কাজ করতো, সেরকম অবস্থাতে এই মেয়েটি জন্মায়। একজন মানুষ এক অসহায় নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে
তার গর্ভে একটি সন্তান জন্ম দেয়। তো এই মেয়েটি বড় হয়েছে এখন, মেয়েটি যুবতী মেয়ে, তার বিয়ে হবে, সে কিছুটা লেখাপড়া করেছে, 9 কিন্তু পর্যন্ত পড়েছে। সে জানে না তার পিতা কে, এবং এই কারণে সারা গ্রামে তাকে পাগলি বলা হয়। সে যেহেতু সে পিতৃ পরিচয়টা চায়, এবং সে কিন্তু জেনেছে তার মায়ের কাছ থেকে যে তার পিতা কে, হ্যাঁ, কিন্তু কেউ সাহস করে সেই লোকটির নাম বা এই মেয়েটি যে তার মেয়ে এটা বলতে পারছে না। সুতরাং এই এরকম অবস্থা কিন্তু সর্বত্র ঘটছে। তুমি আগেই বললে যে আমি আমাদের দেশের নারীর দিকটি, নারী নির্যাতনের দিকটি, নারীর দুঃখ বেদনার দিকটি আমি এই ছবিটা আঁকার চেষ্টা করি। আমার অনেক গল্পে এই ধরনের ঘটনা আছে, যেমন লালিদের কথা বলে একটা গল্প আছে। আমার গ্রাম নির্ভর গল্পগুলোর মধ্যে দেখবে অভাবী মেয়ে বা একটি সন্তান কোলে নিয়ে এক মা যাচ্ছে শহরের দিকে, নানি একটি বাচ্চা তার নাতিটাকে নিয়ে অনাহারে থাকতে না পেরে চলে যাচ্ছে শহরের দিকে। এরকম বিভিন্নভাবে আমি নারী নির্যাতনের বা নারীর অভাব, নারীর দুস্থ এই জীবনটাকে তোলার চেষ্টা করেছি আমার লেখার মধ্যে। মিলন ভাই, আপনার একটা গল্প আছে, অসাধারণ গল্প, আড়ালে যে মানুষ, যে গল্পটি, এই গল্পটির মধ্যে আপনি কয়েকটা ক্যারেক্টার আনছেন, সুরমা, মোনা, শাহিন, মাধবী, প্রতিমা। এই গল্পটা এত সুন্দর, এত পলিটিক্যাল, এত আন্তরিক, এত বর্ণাঢ্য, এত মানে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। আপনি কি কাউকে দেখে লিখেছেন না অনুভব করার মধ্যে? আসলে দেখে লেখা মানে কি, ধরো সাহিত্য জিনিসটি তো ধরো একেবারেই তুমি বাস্তবে যা দেখছো হুবহু সেটা লিখলে সেটা একটা প্রতিবেদন হবে, সেটা তো আর সাহিত্য হবে না বা সেটা গল্প হবে না। সেখানে তোমার কিছুটা কল্পনার মিশ্রণ থাকবে, কল্পনার মিশেল থাকবে, এবং লেখকের একটা জীবন দর্শন থাকবে। তো এই গল্পটির মধ্যেও তাই যে ভদ্রমহিলা প্রতিমা, তিনি তার ছোট্ট কিশোরী মেয়েটিকে নিয়ে আসছেন, যিনি জানেন যে তার স্বামীর আগের একটি স্ত্রী আছে, তার সেখানে একটি ছেলে আছে শাহিন নামে। সেই ছেলেটির কাছে মেয়েটিকে তিনি নিয়ে আসছেন এই জন্য, মেয়েটি তার বাবাকে এত ভালোবাসতো যে বাবা মারা যাওয়ার পর মেয়েটি বাকরুদ্ধ হয়ে আছে। এবং এই যে প্রতিমা ভদ্রমহিলা, তিনি হিন্দু, কিন্তু তার যে স্বামী সে মুসলমান, তার আগের স্ত্রী সুরমা মুসলমান। এবং শাহিনের চেহারাটি হচ্ছে তার বাবার সঙ্গে মিলে যায়। যে মেয়েটিকে তিনি শাহিনের কাছে নিয়ে আসছেন একটাই কারণে, যদি সেই ছেলেটিকে তার বাবার চেহারার একটি প্রতিরূপ দেখে মেয়েটির বাকরুদ্ধতা ফিরে আসে। এবং এই লেখাতে তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে মুসলমান ভদ্রমহিলা শাহিনের মায়ের নাম সুরমা, আর হিন্দু ভদ্রমহিলার নাম হচ্ছে প্রতিমা। দুটো শব্দের শেষে কিন্তু মা শব্দটি আছে, মা অক্ষরটি আছে। কেন? মায়ের কোনো ধর্ম নেই, মায়ের কোনো জাত নেই, তোমাকে বুঝতে হবে কিন্তু এই জায়গাটা। গল্পটির অনেকগুলো স্তর আছে, এবং এখানে একজন বামপন্থী রাজনীতি করা মানুষ, যিনি আশ্রয় নিয়েছিলেন তার গুরুদেবের বাড়িতে, যার কাছে তার রাজনৈতিক হাতেখড়ি, সেই ভদ্রলোকের মেয়ে হচ্ছেন প্রতিমা। এবং ওই বাড়িতে থাকতে থাকতে তার রাজনৈতিক গুরুর মৃত্যুর পরে ভদ্রলোক তার কন্যা কি করবেন, এই ভদ্রলোকের হাতে দিয়ে যান, শাহিনের বাবার হাতে। এবং একটা সময়ে তিনি বিয়ে করেন, এই অসহায় নারীকে ফেলে তিনি কোথায় যাবেন, সেই নারীর ঘরে জন্মে এই মুনা মেয়েটি। সুতরাং সব কিছু মিলিয়ে এটি ধরো জীবন থেকে যতখানি নেয়া, সেখানে একটা কল্পনার মিশেল আছে, কল্পনার একটা আশ্রয় আছে, এবং একটা দর্শনও সেখানে কাজ করেছে। অসাধারণ দর্শন, মনুষ্যত্বের দর্শন, মানবিকতার দর্শন এবং সুন্দরের দর্শন। সেই কারণেই বলা যে এই যে শাহিন, সে তার বাবাকে খুব ঘৃণা করতো এই কারণে যে তাকে এবং তার মাকে ফেলে ভদ্রলোক উধাও হয়ে গেছেন। কিন্তু যখনই শাহিন জানলো যে তার বাবা এই মানবিক কাজগুলো করেছে এবং এক অসহায় মহিলাকে বিয়ে করে তার সঙ্গে জীবন কাটিয়েছে, সে যে মানবিকতার পরিচয় দিয়েছে, এই বোধ যখন শাহিনের মধ্যে জন্মায়, তখন সে অনুভব করে যে মানুষটিকে সে দেখেছে তার আড়ালে কত মহৎ একজন মানুষ বসবাস করে। এই আমার বলতে চাওয়ার কথাটি হচ্ছে, প্রত্যেক মানুষের মধ্যে একজন খুব বিবেকবান মানুষ বাস করে, একজন খুব প্রেমিক মানুষ বাস করে, একজন খুব মানব দরদী মানুষ বাস করে। সেটা বের করে নিয়ে আসাটা হচ্ছে একজন লেখকের দায়িত্ব, সেটা আপনি খুব সফলভাবে পালন করেছেন প্রত্যেকটা গল্পতে। এই গল্পে তো বটেই। বিকাশ ভাই, আপনি মিলন ভাইকে কতটা আঁকলেন একটু যদি বলতেন। মিলন ভাই সমুদ্রের মতো একজন মানুষ, কতটা এঁকেছি বলা খুব কঠিন। আসলে ওনার মতো একজন সৃষ্টিশীল, সৃজনশীল এবং খুব দায়িত্বশীল একজন মানুষ আমি যতটুকু জানি, তার সামনে
তার সাথে কিছুটা সময় ব্যয় করছি এবং রং তুলি হাতে নিয়ে তাকে অনুভব করছি। আমার এটাই ভালো লাগছে, কতটুকু তাকে আঁকতে পেরেছি এটা আমি আসলে বলতে চাচ্ছি না। আমি আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ, এবং আপনি এত সুন্দর করে বললেন। আমাকে এতটা বড় বড় করে দেখবার কোনো কারণ নেই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে যে সুন্দর করে আমার সম্পর্কে বললেন, আমি খুব কৃতজ্ঞ আপনার কাছে। বিকাশ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই মিলন ভাই সম্পর্কে চমৎকার বলবার জন্য। মিলন ভাই, আপনার কাছে যেটা জানতে চাই, আপনার একটি উপন্যাসের নাম আছে লাল গোলাপ তোমাকে, এই গোলাপটা কার জন্য? আপনার কি কোনো নির্দিষ্ট মানুষ ছিল ভাবির বাইরে তাকে, না এই উপন্যাসের মধ্যে কি আপনি ব্যক্ত করতে চেয়েছেন? ওটার সঙ্গে প্রেম, ভালোবাসা বা ভাবি এর কোনো সম্পর্ক নেই। সম্পর্কটি হচ্ছে, এটা একটি অসহায় মেয়ের জীবন আলেখ্য আমি তৈরি করার চেষ্টা করেছিলাম। একটি মেয়ের, কিশোরী মেয়ে প্রেমে ভুল করে একটি পরিস্থিতির শিকার হয়েছিল। সে একটি সন্তান জন্ম দেওয়ার মতো পরিস্থিতিতে চলে গিয়েছিল, এবং এই নিয়ে তার যে দুর্ভোগ, তার জীবনটা যে একটি জায়গায় আটকে আছে, এই দুর্ভোগ নিয়ে আমি লেখাটা লিখতে চেষ্টা করেছি। এবং শেষ পর্যন্ত সেই পরিস্থিতি থেকে তার উত্তরণের একটা পথ তৈরি করে সে নিজেই। এবং এই পথটি তৈরি করার পরে আবার সে যখন প্রকৃত অর্থে একটি প্রেম খুঁজে পায় এবং সেই প্রেমিককে বিয়ে করে, তারপর যখন সে আবার সন্তান সম্ভবা হয়, তখন সে একটি সমুদ্র তীর দিয়ে হাঁটতে হাঁটতে তার সেই সন্তানের সঙ্গে কথা বলে। আমি আসলে এই মাতৃত্ব এবং তার এই যে খুঁজে পাওয়া প্রেম, এটিকে আমি লাল গোলাপের সিম্বল হিসেবে তৈরি করার চেষ্টা করেছি। আপনার উপন্যাসের নাম দ্বিতীয় প্রেম। দ্বিতীয় প্রেম কেন? আসলে কি প্রেম দ্বিতীয় হয়, না প্রথম হয়, না চতুর্মুখী হয়? কিভাবে হয় প্রেম? প্রেমের আসলে দ্বিতীয় প্রেম যে উপন্যাসটি, সেটিকে তুমি ঠিক প্রথম প্রেম বা দ্বিতীয় প্রেম এই হিসেবে দেখতে পাবে না। ব্যাপারটি কিন্তু একটু অন্যরকম। ব্যাপারটি অন্যরকমের এই জন্য যে প্রেমের তো অনেকগুলো স্তর হ্যাঁ, আছে। অনেক স্তর এখন তুমি মনে করো যে একটি ছেলের তার মায়ের প্রেমেই সারা জীবন মগ্ন থাকতে পারে, বা একটি ছেলে তার প্রেমিকার প্রেমে মগ্ন থাকতে পারে, বা একজন প্রেমিকা তার প্রেমিকের বা স্বামীর প্রেমে মগ্ন থাকতে পারে, বা কেউ ঈশ্বর প্রেমে মগ্ন থাকতে পারে, দেশপ্রেমে আমরা তো মগ্ন হয়ে থাকি। সুতরাং প্রেমের ব্যাখ্যাটি কিন্তু অনেক অনেক স্তরের। এই উপন্যাসটির দ্বিতীয় প্রেম কিন্তু অনেকগুলো স্তর মেনটেন করে লেখা, অনেক আগের লেখা, এবং এই উপন্যাসটি আমি উৎসর্গ করেছিলাম শওকত ওসমানকে। যাই হোক, এই উপন্যাসটিতে দ্বিতীয় প্রেম বলতে চাওয়ার মানে এই না যে আমার প্রথমে একটি প্রেম আছে, সেটি ধ্বংস হয়ে গেছে, আমি আরেকটি প্রেমে পড়েছি। ব্যাপারটি, এই উপন্যাসটি ঠিক ওরকম উপন্যাস না আসলে। প্রসঙ্গক্রমে যখন শওকত ওসমান এলেন, তখন আপনার কাছে জানতে চাই, আপনার লেখা আমি পড়েছিলাম, সেটা হচ্ছে যে আমি ঠিক জানি না, এরকম দেখিনি আমি, আপনি যেহেতু বয়োজ্যেষ্ঠ অনেক জায়গায় পেয়েছেন, যে শওকত ওসমানকে দেখলে পাশাপাশি এলে আমাদের সৈয়দ শামসুল হক সালাম করতেন পায়ে হাত দিয়ে। এবং আমি এই ঘটনাটা তোমাকে বলি। শওকত ওসমান তখনও বেঁচে আছেন, আমরা তাকে শওকত ভাই বলতাম। অনেক বয়স্ক মানুষ, বাংলা সাহিত্যের মহিরুহ একজন। তো তিনি একদিন বিকেলবেলা আমি দেখলাম যে আমাদের বেইলি রোডের সাগর পাবলিশার্সে বসে আড্ডা দিচ্ছেন। আমি ঢুকেছি ওখানে, শওকত ভাই বসে বসে এমআর আক্তার, মুকুল ভাইয়ের সঙ্গে আড্ডা দিচ্ছেন, চা খাচ্ছেন বিকেলবেলা। জি। তো কিছুক্ষণ পরে সৈয়দ শামসুল হক এলেন। এসে হক ভাই, শওকত ওসমান সাহেব বসেই আছেন, হক ভাই তাকে পায়ে হাত দিয়ে সালাম করলেন। তারপরে গল্প করতে শুরু করলেন। শওকত ওসমান ভাই বলছেন যে বসো বসো, তুমি কেমন আছো, ইত্যাদি ইত্যাদি। তারপরে যে ঘনিষ্ঠতা বা আড্ডা সেটা হলো। কিন্তু ওই প্রথম আমি দেখলাম যে দুজন কিংবদন্তির লেখক, একজন শওকত ওসমান আর একজন সৈয়দ শামসুল হক, একজন তার অগ্রজকে পায়ে হাত দিয়ে সালাম করছেন। এই সম্মান বোধ দেখে আমি হাঁটতে 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 আমার আর কিছু মানে ওই আমার মধ্যে একটা ঘোর তৈরি হলো, এবং আমি ওখান থেকে বেরিয়ে আমি ভাবলাম যে আসলে একজন বড় লেখক আরেকজন বড় লেখককে কিভাবে সম্মান দিতে পারেন। এরপরে আমি নিজেকে বড় লেখক বলে বলছি না, বা এই দাবিও আমার নেই। আমি নিজেকে অত্যন্ত সামান্য একজন লেখক মনে করি। এরপরে যেটা হতো, যখন আমি সৈয়দ শামসুল হককে দেখতাম, আমি তার পায়ে হাত দিয়ে সালাম করতাম, কারণ এই শিক্ষাটা আমি তার কাছ থেকে পেয়েছিলাম। সৈয়দ হক সম্পর্কে যখন এলো, তখন বলি, এই মানুষটির সঙ্গে আপনি অনেক দিন ছিলেন, নানা জায়গায় গল্প করেছিলেন। সৈয়দ শামসুল হককে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সৈয়দ শামসুল হকের মতো লেখকের মূল্যায়ন কি চট করে করা যায়? তবে আমার মনে হয় যে হক ভাই, একটু অন্যরকম ভাবেই বলি, আমার হক ভাইয়ের লেখা পড়ে মনে হতো সৈয়দ শামসুল হক নামে 10-12 জন লেখক লেখেন। একজন লেখকের পক্ষে এরকম লেখা সম্ভব না। কখনো তিনি এটা বাচ্চাদের লেখা লিখছেন,
অনুর বড় হওয়া। আবার কখনো তিনি পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দিনের সারা জীবন, অন্তর্গতের মতো উপন্যাস, দ্বিতীয় দিনের কাহিনীর মতো উপন্যাস, বৃষ্টি ও বিদ্রোহীগণ লিখছেন, লাল গোলাপ রক্ত গোলাপের মতো গল্প লিখছেন, জনক ও কালো কফি লিখছেন, পরাণের গহীন ভিতরের মতো কবিতা লিখছেন, কাব্যগ্রন্থ লিখছেন, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা লিখছেন। একজন লেখক কি করে এমন লেখে, এত ভাগে নিজেকে ভাগ নাটক করতে লিখছেন, পারেন? অনুবাদ করছেন, তুখর যেখানে হাত দিয়েছেন সৈয়দ শামসুল হক সেই জায়গাতেই তার সোনা ফলেছে এবং তার প্রত্যেকটি রচনাকে তিনি শিল্পোত্তীর্ণ করেছেন, একটি বড় জায়গা পৌঁছে দিয়েছেন। জলেশ্বরী নামে একটি অঞ্চল তৈরি করে নিয়েছিলেন তার বাংলা সাহিত্যে লেখার জন্য, এবং ভাষা নিয়ে তার মতো কারুকাজ করা, এইরকম ভাষা নিয়ে এক্সপেরিমেন্ট করা আর কোন লেখক করেছেন? এবং তার একটি বই আছে, আমি একটি বিশেষ বইয়ের কথা বলি, বইটির নাম মার্জিনে মন্তব্য। গল্পের এখন- কলকবজা, হ্যাঁ, মার্জিনে মন্তব্য। মার্জিনে মন্তব্য বইটি হচ্ছে লেখালেখির একটা গাইড বই। এই বইটি পড়লে একজন মানুষের কিন্তু আর কিছু করতে হবে না, সে যদি লিখতে চায় ওই বইটি তার হাতের কাছে থাকলেই হলো, ওই বইটি পড়লেই হলো। এই যে এত কিছু, এটা একজন মানুষের পক্ষে কি করে সম্ভব? এবং এত সৈয়দ বিশ্লেষণ। শামসুল হক এক বাংলা সাহিত্যের এক বিস্ময়ের নাম। আপনার সঙ্গে আমাদের আরেকজন বিস্ময়কর লেখকের পরিচয় ছিল এবং খুব হৃদ্যতাও ছিল, তিনি হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত বড় মাপের মানুষ। তারও তো কাজ অনেক, টেলিভিশন নাটক লিখেছেন, একেবারে ইতিহাস বদলে দিয়েছেন, সিনেমা তৈরি করেছেন, গান লিখেছেন, আর তার গল্প উপন্যাস মিসির আলী বা হিমু যেখানে হাত দিয়েছেন তার কোনটা জনপ্রিয় হয়নি? তবে হুমায়ুন আহমেদ সম্পর্কে আমার একটি কথা আছে, এক শ্রেণীর পাঠক এবং সমালোচককে পর্যন্ত আমি লক্ষ্য করি যে তারা হুমায়ুন আহমেদকে বিচার করেন হিমু এবং মিসির আলী দিয়ে বা ওগুলো পড়ে। হুমায়ুন আহমেদ শুধুমাত্র মিসির আলী বা হিমুর লেখক নন। হুমায়ুন আহমেদের অসামান্য সব উপন্যাস গল্প আছে। চোখ নামে তার একটি দুর্দান্ত গল্প আছে, ছোট গল্প নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। জলিল সাহেবের পিটিশন নামে তার গল্পগুলো অতুলনীয়। রমাপদ চৌধুরী বলছিলেন যে তার প্রত্যেকটা গল্প আন্তর্জাতিক, মানে রমাপদ চৌধুরীর মতো মানুষ। জি, এবং তার মধ্যাহ্ন উপন্যাসটির কথা আমি বলতে পারি, তার লীলাবতী বা মাতাল হাওয়া বা বাদশাহ নামদার, ফেরা, গৌরীপুর জংশন, এরকম অনেক, বা নন্দিত নরকে, তার অনেক বড় বড় কাজ আছে, অনেক স্মরণীয় কাজ আছে। বাংলা সাহিত্যে স্মরণীয় একজন লেখক, কিন্তু শুধুমাত্র হিমু বা মিসির আলী দিয়ে তাকে বিচার করার কোনো কারণ নেই। না, অবশ্যই আপনার সঙ্গে একমত, তাকে আটকে ফেলা হয়েছে। মিলন ভাই, আপনার একটা গল্প আছে, নেতা যে রাতে নিহত হলেন বঙ্গবন্ধুকে নিয়ে। এই লোকটিকে চিরা নিয়ে এসে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। এই গল্পটি আসলে আমি বলতে চেয়েছিলাম যে বাংলার সাধারণ মানুষ যার কোনো অক্ষর জ্ঞান নেই, একজন বর্গা চাষি যে কিছুটা ভালো চিরার ধান ফলিয়েছিল, সেই চিরাটা তৈরি করে সে তার নেতাকে পৌঁছে দেবে, বঙ্গবন্ধুকে পৌঁছে দেবে, তার ভালোবাসাটা জানাবে এবং এটাও জানাবে যে আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আপনি আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছেন। এই যে বঙ্গবন্ধুর প্রতি সামান্য সাধারণ একজন মানুষের ভালোবাসা, এটাই আমি বোঝাতে চেয়েছিলাম। এবং বঙ্গবন্ধু তো আসলে সেই মানুষদেরই নেতা। আমার একটা কথা শুধু মনে আছে, যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সপরিবারে, তার পরদিন সকালবেলা যখন আমরা খবরটি শুনলাম, আমার মা উন্মাদের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেছিল। কি বলো তোমরা, বঙ্গবন্ধুকে হত্যা করেছে? যে মানুষটির জন্য বাংলাদেশ, তাকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু তো মানুষের এই হৃদয়ের এই জায়গাটিতে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন। বাংলা ভাষা নিয়ে, ভাষা আন্দোলনের যে আন্দোলন, আপনার একটি গল্প আছে ছোসা কদম। বাংলা ভাষা নিয়ে ওই অর্থে বাংলা ভাষার যে আন্দোলন, সেই হিসেবে আমি মনে করি যে আমার যেটুকু পড়াশোনা, আমার মনে হয় যে এটি একটি শ্রেষ্ঠ গল্প। ছোসা কদম গল্পটি ছিল ওই যে একটি ছেলে চুরি করে খায়, এই অপরাধে তার জিভটা কেটে দেওয়ার কথা বল গ্রামের মাথাব্বররা। তখন একজন শিক্ষক প্রতিবাদ করলেন। শিক্ষক বললেন যে ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, যে ভাষার জন্য আমাদের ছেলেরা শহীদ হয়েছে, বুকের রক্ত দিয়েছে, আর একটি স্বাধীন বাংলাদেশে শুধুমাত্র খাদ্য চুরির অপরাধে তুমি একজন মানুষের ভাষা কেড়ে নিচ্ছ, জিভ কেটে দেওয়া মাত্র সে কথা বলতে পারবে না, এটা তো হতে পারে না। এই হচ্ছে ছোসা কদম। এটা একটি নাটক হয়েছে এবং অসামান্য অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। হ্যাঁ, খুব অসামান্য অভিনয় করেন। ভাবির সঙ্গে তো আপনার দীর্ঘদিনের সম্পর্ক, সংসার, দুটো মেয়ে, সব কিছুই আছে, কিন্তু প্রেমকের বাইরে আর কখনো হয়েছিল?
এই বয়সে এসে সেটা বলতে যাওয়া তো খুব রিস্কি। তো যাই হোক, দ্বিতীয় প্রেম নামে একটা বইয়ের কথা বললে হ্যাঁ। হয়তো কখনো কখনো কি বলবো, যাক এটা এই প্রশ্নটির উত্তর না দিলাম। না, আপনি তো বয়সের কথা বললেন, কিন্তু আপনি তো দেখতে আপনাকে তো বয়সী মনে হয় না। অনেক বয়স এসব বলো না, বয়স লুকানো যাবে না। শাহজাহান ভাই বলেন, বয়স কি বেশি হচ্ছে? না, বয়স অনেক হয়েছে, এটা 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 সত্য। বিনোদ ভাই, নূরজাহান আপনার এপিক উপন্যাস, নূরজাহানকে আপনি কিভাবে অনুভব করছেন, কিভাবে ধারণ করছেন, কিভাবে লিখছেন? নূরজাহান উপন্যাসটি আমি 18 বছর সময় ধরে লিখেছিলাম। এটি 3টি পর্বে লেখা, পরে একসঙ্গে করা হয়েছে। এই উপন্যাসটি আমি শুরু করেছিলাম 93 সাল থেকে লিখতে। 92 সালে বাংলাদেশে নূরজাহানের ঘটনাটি ঘটেছিল সিলেটে। নূরজাহানকে দ্বিতীয় বিয়ের অপরাধে মাটির গর্তে পুঁতে 101টি পাথর ছুঁড়ে মারা হয়েছিল। এই অপরাধে গ্রামের মাওলানা ফতোয়া জারি করেন এবং তাকে পাথর ছুঁড়ে মেরে মারা হয়। তার দ্বিতীয় স্বামীকে বেত্রাঘাত করা হয়, মা বাবাকে বেত্রাঘাত করা হয়। এই অপমানে মেয়েটি আত্মহত্যা করে। তো এই বিষয়টিকে উপজীব্য করেই নূরজাহান উপন্যাসটি, কিন্তু এটি ঘটেছিল সিলেটে, কিন্তু নূরজাহানের পটভূমি আমি শিফট করি বিক্রমপুরে। মনিরুল ইসলাম স্যারের লেখা এটা হ্যাঁ, আছে। তার কারণটা হচ্ছে আমি বিক্রমপুর অঞ্চলের মানুষ, এই অঞ্চলের সামাজিক অবস্থান, মানুষের জীবন যাপন প্রণালী এবং শস্য কণা পর্যন্ত আমার চেনা, প্রতিটি স্তর আমার চেনা, জীবনযাপনের প্রতিটি জায়গা আমার চেনা এবং বিশেষ করে ভাষাটি আমার জানা। তো সে কারণে আমি বিক্রমপুরের পটভূমিতে এই উপন্যাসটিকে স্থাপন করি এবং সেভাবেই লেখার চেষ্টা করি। এবং এই উপন্যাসটিতে আমি আঞ্চলিক ভাষার মানে প্রচলিত ভাষার মধ্যে আঞ্চলিক শব্দ ব্যবহার করে আমি একটু নতুন আঙ্গিকে লেখাটি লিখবার চেষ্টা করেছি। আপনার সম্পর্কে বলছেন অন্য ঘরানার মানুষ, রেজওয়ানা চৌধুরী বন্যা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কি বলছেন একটু দেখে আসি। ইমদাদুল হক মিলন নিঃসন্দেহে বাংলাদেশের প্রথম সারির কথাশিল্পী, উপন্যাসিক, এবং এখন তো তিনি পত্রিকার সম্পাদক। যে তিনি তার পেশার প্রতি যে সততা এবং যে নিষ্ঠা নিয়ে চলেন, সেটি তরুণ প্রজন্মের লেখকদের আমি মনে করি যে অনুসরণীয়। একজন লেখকের সত্যিকারের সার্থকতা এবং মূল্যায়ন অধিকাংশ ক্ষেত্রে তার জীবন দশায় হয় না। আমি নিশ্চিত যে মিলন ভাইয়ের যে কৃতিত্ব, যে অর্জন, সেটা এক সময় মূল্যায়িত হবে এবং যথার্থভাবে মূল্যায়িত হবে। মিলন ভাই, আপনার মন্তব্যটা জানতে চাই। বন্যা আপা কি বলেন? রেজওয়ানা চৌধুরী বন্যা আমাদের বন্ধু, কিন্তু আমরা তাকে দিদি বলি, আমি বলি দিদি। দিদি বলি এই জন্য যে অভ্যাস হয়ে গেছে দীর্ঘদিন ধরে বন্যাদি বলে বলে। আমি তার গানের কি পরিমাণ ভক্ত এটা বলে ব্যাখ্যা করা যাবে না, তবে এটুকু শুধু বলি যে আমার একটি বই আছে, নায়কের নাম কবি। এটা কবি নামে একটি ক্যারেক্টার নিয়ে আমার অনেকগুলো লেখার একটি সংকলন। সেই বইটি বন্যাদিকে উৎসর্গ করা। ওখানে লেখা আছে, রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রনাথের গান গেয়ে আমাদের সময়কে আলোকিত করেছেন। তো যেই মানুষ সময় আলোকিত করতে পারেন, তার সম্পর্কে আর আমার বলার কিছু নেই। আচ্ছা, অসাধারণ ব্যাপার। বিকাশ ভাই, আপনি এখন ছবিটা একটু দেখাবেন মিলন ভাইকে। খুবই নিজেকে দেখে ভালো লাগছে এবং খুব আশা করি যে এই ছবিটি ভবিষ্যতে আমার অনেক কাজে লাগবে। ইমদাদুল হক মিলন, আমাদের প্রিয় মিলন ভাই, আমার ব্যক্তিগত মিলন ভাই। আপনি অসামান্য লেখক, আপনার দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ বিস্তার, আপনার প্রায় 300-র মতো বই। একটা সামান্য শিল্প বাড়িতে আর কতটুকু আপনাকে আমরা ধারণ করতে পারলাম। তবুও আপনি এসছেন আমার মতো একজন সামান্য ছোট ভাইয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে এই গাজী টিভিতে, শিল্প বাড়িতে আপনাকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। যতদিন বাঁচবেন যৌবনের সঙ্গে এবং তারুণ্যের সঙ্গে এবং সাহসের সঙ্গে বাঁচবেন। আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং গাজী টিভিকে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য। তবে আমি বিদায়ের মুহূর্তে শুধু একটি কথা বলি যে আমরা অনেক কষ্ট করে দেশটিকে স্বাধীন করেছিলাম। আমরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে দেশটিকে অর্জন করেছিলাম। আমরা যেন আমাদের দেশটিকে খুব ভালোবাসি। আমাদের যে যেখানে আছে সে তার মতো করে যেন দেশটিকে ভালোবাসে এবং দেশের জন্য তার কাজটিকে যেন সে সম্মান দিয়ে করে। আমরা আমার মাকে যেমন ভালোবাসি, আমরা যেন আমার দেশটিকে মা হিসেবে ভালোবাসি। এটাই আমার বলতে চাওয়া। শুধু দর্শক, আপনারা দেখলেন
ইমদাদুল হক মিলনকে শিল্পবাড়ি অনুষ্ঠানে শুনলেন তার কথা, তার আবেগ এবং তার অর্জিত অভিজ্ঞতা। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, কুশলে থাকুন, মঙ্গলময় থাকুন।